আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। তো বন্ধুরা, এটি কিন্তু শুধুমাত্র গুরুত্বপূর্ণই নয়, পাশাপাশি এটি হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রথম ম্যাথের চ্যাপ্টার, অর্থাৎ এটি হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ম্যাথগুলির ভিত্তি স্বরূপ। শুধু তাই নয়, কারণ এই অধ্যায়টি রয়েছে কস্ট অ্যাকাউন্টিংয়েও, এবং সেখানেও এটি প্রথম ম্যাথের চ্যাপ্টার। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং উভয় ক্ষেত্রেই বোর্ড পরীক্ষায় একটি অঙ্ক আসবে সি পার্টে, পাশাপাশি বি পার্টেও প্রশ্ন আসতে পারে। তো বন্ধুরা, এই অধ্যায়টির নাম হচ্ছে কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ ব্যয়ের ধারণা এবং শ্রেণী বিভাগ। এখন দেখো বন্ধুরা, যেহেতু আমরা কমার্সের স্টুডেন্ট, সেহেতু আমরা অবশ্যই কিন্তু ব্যয় সম্পর্কে কম বেশি জানি। তো বন্ধুরা, এই যে ব্যয়, দেখো বন্ধুরা, একটি ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ব্যয় করা একান্ত আবশ্যক। আর কমার্সের ভাষায় এই ব্যয়কে অনেক ভাগেই ভাগ করা যায়। তো আমাদের এই অধ্যায়টি হচ্ছে ব্যয়গুলিকে সেই ভাগে ভাগ করা। তো বন্ধুরা, একটি পণ্য তৈরি বা উৎপাদন করার জন্য অনেক প্রকার ব্যয় করা হয়। তো সেই ব্যয়গুলোকে বাই নেচার ভাগ করার নাম হচ্ছে ক্লাসিফিকেশন, অর্থাৎ যে ব্যয়টি যেই রূপ, অর্থাৎ ব্যয়কে তার প্রকৃতি অনুযায়ী ভাগ করার কাজই হচ্ছে এই অধ্যায়ের। এখন দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রথমেই ব্যয়কে ভাগ করতে পারি দুইটি ভাগে। আমি এখানে লিখলাম কস্ট বা এক্সপেন্স, অর্থাৎ ব্যয় আমি ভাগ করলাম দুইটি ভাগে, একটি হচ্ছে প্রত্যক্ষ, আরেকটি হচ্ছে পরোক্ষ, অর্থাৎ ডাইরেক্ট এক্সপেন্স, আরেকটি হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্স। এখন আমাকে দেখতে হবে যে একটি পণ্য তৈরি করার সময় যে ব্যয়গুলি হয় তার মধ্যে প্রত্যক্ষ ব্যয় কোনগুলি আর কোনগুলি পরোক্ষ ব্যয়। ধরো একটি প্রতিষ্ঠান একটি পণ্য তৈরি করবে, তো সেই ক্ষেত্রে যেই জিনিসগুলো ওই পণ্যটি তৈরি করার জন্য সরাসরি প্রয়োজন, বা যেসব দ্রব্য বা বস্তু সরাসরি যোগদান করবে ওই পণ্যটি তৈরি করার জন্য, তার নাম হচ্ছে ডাইরেক্ট কস্ট। আর যেসব দ্রব্য সরাসরি কোনো প্রকার ভূমিকা রাখবে না পণ্যটি তৈরি করার জন্য, তথাপি ওই পণ্যটি সম্পূর্ণ হওয়ার জন্য ওই খরচগুলি করা বা ওই বস্তুগুলি আবশ্যক, তার নাম হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। এবারে এই যে ডাইরেক্ট কস্ট, এর মধ্যে রয়েছে তিনটি ভাগ। প্রথমত ম্যাটেরিয়াল, তারপরে লেবার, এরপরে আদার্স। ম্যাটেরিয়াল, যে সকল দ্রব্য বা কাঁচামাল সরাসরি পণ্যটি তৈরি করার জন্য আবশ্যক, তার নাম হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আর ডাইরেক্ট লেবার, ওই কাঁচামালকে যে শ্রমিকগণ বা ওই কাঁচামালকে যে শ্রম দ্বারা পণ্যে রূপান্তর করা হবে তার নাম হচ্ছে ডাইরেক্ট লেবার। আর দেখো বন্ধুরা, এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডিরেক্ট লেবার এ দুটি বাদেও ওই পণ্যটি তৈরি করার জন্য অন্য যে সকল বস্তু সরাসরি প্রয়োজন, ওই সকল বস্তুর খরচকে বলা হয় আদার ডিরেক্ট এক্সপেন্স। এবার হচ্ছে ইনডাইরেক্ট, এর মধ্যে রয়েছে ম্যাটেরিয়াল, লেবার, আদার এক্সপেন্স। ম্যাটেরিয়াল, দেখো বন্ধুরা, যে সকল কাঁচামাল সরাসরি পণ্যটি তৈরি করার জন্য ভূমিকা রাখে না তথাপি প্রয়োজন, তার নাম হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। আর যে সকল শ্রমিকগণ সরাসরি পণ্যটি তৈরি করে না তারপরেও তাদের শ্রম প্রয়োজন, ওই সব ব্যক্তিকে যে পারিশ্রমিক দেওয়া হয় তার নাম হচ্ছে ইনডাইরেক্ট লেবার। আর এ দুটি বাদেও অন্যান্য যে খরচ হয় তার নাম হচ্ছে আদার ইনডাইরেক্ট এক্সপেন্স। তো আমরা দেখতে পারি, ধরো এই মার্কারটি, এটি একটি প্রতিষ্ঠান তৈরি করে, তো এই ক্ষেত্রে
এই মার্কার তৈরি করার জন্য প্রয়োজন হয়েছে প্লাস্টিক, কালি। এটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, যা সরাসরি দরকার হয়েছে এই পণ্যটি উৎপাদন করার জন্য। এবার দেখো বন্ধুরা, এই যে প্লাস্টিক এবং এই যে কালি, তো এইগুলো কিন্তু এমনি এমনি মার্কারে রূপদান পায়নি। যখন শ্রমিকগণ তাদের শ্রম দ্বারা এই প্লাস্টিক এবং এই কালিটিকে মার্কারে রূপদান করেছে, তখনই কিন্তু এটি মার্কার নামে পরিচিত হয়েছে। তো ওই যে শ্রমিকগণের পারিশ্রমিক, তার নাম হচ্ছে ডাইরেক্ট লেবার। দেখো বন্ধুরা, এছাড়াও কিন্তু আরো কিছু এক্সপেন্স থাকে, যেমন হতে পারে এই যে মার্কারটির উপরে এই যে প্রিন্ট করা আছে সুন্দরভাবে নামটি, এটি হচ্ছে ডাইরেক্ট আদার এক্সপেন্স, অর্থাৎ যেগুলো সরাসরি যুক্ত পণ্যটি তৈরি করার জন্য, তা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। এবার হচ্ছে ইনডাইরেক্ট। প্রথমে ম্যাটেরিয়াল। এখন দেখো বন্ধুরা, যেই কারখানায় বা যেই ফ্যাক্টরিতে এই মার্কারটি তৈরি করা হয়েছে, সেইখানকার যে মেশিনগুলি, ওই সকল মেশিন চালু রাখার জন্য কিন্তু অবশ্যই দরকার হয়েছে অয়েল, ডিজেল। তো এটি হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। এবার দেখো বন্ধুরা, এইখানে মনে করো 50 জন শ্রমিক বা 60 জন শ্রমিক এই মার্কারটি তৈরি করেছে। তো এদেরকে পরিচালনা করার জন্য একজন ম্যানেজার রাখা হয়েছে। তো দেখো বন্ধুরা, বা রাখা হয়েছে একজন সুপারভাইজার। দেখো বন্ধুরা, এই যে সুপারভাইজার, সে কিন্তু সরাসরি মার্কারটি তৈরি করেনি, তথাপি কিন্তু তাকে প্রয়োজন এই 50 জন শ্রমিককে অপারেট করার জন্য। তো এই যে সুপারভাইজার, তার যে শ্রমটি, সেটি হচ্ছে ইনডাইরেক্ট লেবার। এছাড়া দেখো বন্ধুরা, আরো কিছু খরচ হতে পারে, অর্থাৎ যখন ওই পণ্যটি তৈরি করা হবে, তখন কিন্তু ওই পণ্যটির যাবতীয় হিসাব, পণ্যটি কোথায় বিক্রয় করা হবে, কার মাধ্যমে বিক্রয় করা হবে, বিক্রয় কর্মীকে কতটা কমিশন দেওয়া হবে, এগুলো কিন্তু হিসাব করা হয় অফিসে বসে। তো ওই অফিসের ইলেকট্রিক বিল, মনিহারি ইত্যাদি কিন্তু হচ্ছে আদার এক্সপেন্স। এছাড়াও ওই পণ্যটি স্যাম্পেল যেখানে রাখা হবে, সেই শোরুম, সেখানকার যে আছে খরচগুলি, সেগুলো হচ্ছে আদার এক্সপেন্স। এখন দেখো বন্ধুরা, এই যে ডাইরেক্ট এক্সপেন্সগুলি, এগুলো কিন্তু প্রধানত প্রয়োজন, বা এগুলো হচ্ছে ওই পণ্যটির প্রধান ব্যয়। অর্থাৎ এই যে মার্কারটি তৈরি করার জন্য এই তিনটা হচ্ছে প্রধান ব্যয়। এই জন্য যখন যোগ করা হবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ডিরেক্ট আদার এক্সপেন্স, তখন চলে আসবে মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট। কিন্তু শুধুমাত্র কিন্তু এই প্রাইম কস্ট দ্বারা এই পণ্যটি মার্কারে রূপদান পাবে না। এছাড়াও কিন্তু আমাকে আরো কিছু উপরি খরচ করতে হবে, যেগুলো মুখ্য খরচ না বা প্রধান ব্যয় না, তথাপি আমার প্রয়োজন। তো সেই যে রয়েছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার এবং ইনডাইরেক্ট আদার এক্সপেন্স, এগুলো হচ্ছে ওভারহেড বা উপরি ব্যয়, অর্থাৎ এই তিনটির নাম হচ্ছে ওভারহেড। এখন দেখো বন্ধুরা, এই যে ওভারহেড, এই খরচগুলো হতে পারে তিনটি লেভেলে বা তিনটি স্থানে। প্রথমত ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ ওই কারখানা যেখানে শ্রমিকগণ যন্ত্রের মাধ্যমে বা মেশিনের মাধ্যমে এই মার্কারটি তৈরি করেছে, সেই ফ্যাক্টরি ওভারহেড। এর মধ্যে থাকতে পারে ফ্যাক্টরির যাবতীয় রেন্ট, ফ্যাক্টরির ভাড়া, ফ্যাক্টরির মেশিন চলার ডিজেল, ডেপ্রিসিয়েশন ইত্যাদি আরো অনেক খরচ, বা অয়েল, অথবা সুপারভাইজার বা ওই ফ্যাক্টরির যে ম্যানেজার, তার বেতন ইত্যাদি। দেখো বন্ধুরা, এখানে তো পণ্যটি উৎপাদন হলো, এবারে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তো এখানে আছে অফিসের ভাড়া, অফিসের মনিহারি খরচ ইত্যাদি, অফিসের সাপ্লাইস খরচ, অর্থাৎ ওই যে পণ্যটির যাবতীয় হিসাব, এগুলো করা হবে কিন্তু এই অফিসে বসে। তো এখানে আসলো আমার ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ কারখানার উপরিব্যয়। এখানে আমার আসলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এবার দেখো বন্ধুরা, আমি পণ্যটি উৎপাদন করলাম,
অফিসে বসে, এবং পণ্যটির যাবতীয় হিসাব চলে গেল অফিসে, যেখানে ম্যানেজিং ডিরেক্টর যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এবারে পণ্যটি বিক্রয় করা হবে এই শোরুমে বসে, তো সেই শোরুমে কিন্তু অবশ্যই কিছু খরচ হবে, যার নাম আমি দিলাম সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, অর্থাৎ বিক্রয় এবং বিতরণ উপরিব্যয়। তো বন্ধুরা দেখো, এর মধ্যে হতে পারে যাবতীয় ব্যাড ডেটস, তারপরে কমিশন, তারপরে বিক্রয় কর্মী কমিশন ইত্যাদি, বা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ। তো বন্ধুরা এই হচ্ছে আমার যাবতীয় কস্টের একটি ধারণা এবং কস্টের শ্রেণীবিভাগ। তো আমরা এখন দেখব যে তুমি কিভাবে ফরম্যাট আকারে এইটিকে প্রেজেন্ট করবা এবং তুমি সরাসরি অঙ্কের সমাধান করবা। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটির মূল আলোচনায় চলে যাই। এখন আমরা দেখব যে প্রশ্নপত্রে কোন ধরনের প্রশ্ন হয়। দেখো বন্ধুরা, যদি তুমি এই একটি ফরম্যাট সম্পূর্ণ বুঝতে পারো তবে তুমি এখান থেকে মোট 4 ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমত, পরীক্ষায় বলতে পারে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। তুমি যে পণ্যটি বিক্রয় করবা তার কয় টাকা ব্যয় হয়েছে সেই পণ্যটি উৎপাদন করতে। সেকেন্ডলি আসতে পারে ইনকাম স্টেটমেন্ট। এরপর আসতে পারে মিসিং ফিগার, হয়তোবা এখান থেকে কোনো একটি এন্ট্রি দেয়া থাকবে না। এরপর আসতে পারে হয়তোবা টেন্ডার শিট। তো আমরা এখন দেখব কস্ট শিটের মোট বা সম্পূর্ণ স্টেটমেন্টটি। তো এখান থেকে তোমরা অবশ্যই যাবতীয় সকল প্রশ্নের অ্যান্সার করতে পারবা, আমি এটি আশা করি। এখন দেখো বন্ধুরা, যখন একটি পণ্য তৈরি করা হবে তখন কিন্তু প্রথমত দেখতে হবে যে ওই পণ্য তৈরি যে কাঁচামালটি প্রয়োজন সেই কাঁচামালটি আগে থেকেই প্রতিষ্ঠানে আছে কিনা। কারণ তোমরা দেখবা অনেক সময় এমন হয় যে অনেক কাঁচামাল বিগত বছরের তা এবারও থেকে যায়। তো আমি প্রথমে লিখবো ওপেনিং র মেটেরিয়াল। যদি প্রশ্নপত্রে দেয়া থাকে কাঁচামালের কোনো ওপেনিং স্টক রাখা আছে, তবে আমি প্রথমে সেটিকে আনবো ওপেনিং র মেটেরিয়াল স্টক বা বিগিনিং র মেটেরিয়াল। তো আমি এর সঙ্গে যোগ করব আমার ক্রয়কৃত র মেটেরিয়াল, অর্থাৎ পারচেজ অফ র মেটেরিয়াল। এখন দেখো, পারচেজ অফ র মেটেরিয়াল অর্থাৎ ক্রয়কৃত কাঁচামাল। তো এই যে ক্রয়কৃত কাঁচামাল, এটি কিন্তু কখনোই প্রতিষ্ঠানে থাকে না। প্রতিষ্ঠানটি অবশ্যই কাঁচামালটি ক্রয় করবে অন্য কোনো জায়গা থেকে। এখন ধরো তোমার প্রতিষ্ঠানে তুমি কাঁচামাল ক্রয় করবা, তো তুমি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বা তুমি অন্য কোনো ফ্যাক্টরি থেকে কাঁচামালটি ক্রয় করে আনলে। এখন দেখো বন্ধুরা, তুমি সেখান থেকে যে কাঁচামালটি তোমার প্রতিষ্ঠান পর্যন্ত আনবে, তো তোমায় কিন্তু অবশ্যই একটি ট্রান্সপোর্টেশন বা যানবাহনের জন্য খরচ করতে হবে। সেই খরচটি কিন্তু অবশ্যই অন্তর্ভুক্ত হবে ওই ক্রয়কৃত কাঁচামালের সঙ্গে। অর্থাৎ যদি প্রশ্নপত্রে দেয়া থাকে ফ্রাইটিং, আন্তঃপরিবহন, ক্যারিজ ইনওয়ার্ডস, এসব কিন্তু যোগ হবে এই ক্রয়কৃত কাঁচামালের সঙ্গে, কারণ এটি অবশ্যই ওই ক্রয়কৃত কাঁচামালের ব্যয়কে বৃদ্ধি করে দেয়। ধরো তুমি কাঁচামালটি ক্রয় করেছো 1000 টাকার, যা তুমি ক্রয় করেছো অন্য একটি প্রতিষ্ঠান থেকে। এখন সেই কাঁচামালটি তুমি আনবে তোমার এই ফ্যাক্টরিতে। তো এই যে পথে বা এই যে পথে তোমার যে খরচটি হবে, হয়তোবা হতে পারে যানবাহন খরচ, তো সেই খরচ কিন্তু অবশ্যই যুক্ত হবে এই 1000 টাকার সঙ্গে। মনে করো তোমার পথে খরচ হলো 200 টাকা পরিবহন খরচ, তো তোমার কিন্তু এখন আর এই ক্রয়কৃত কাঁচামালের দাম 1000 টাকা নেই, এর দাম হয়ে গেছে 1200 টাকা, কারণ তোমার এখানে 1200 টাকা লেগেছে এই কাঁচামালটি ক্রয় করতে। এবারে যদি প্রশ্নপত্রে দেয়া থাকে অমিটেড পারচেজ, ধারে ক্রয়, যোগ হবে যদি তুমি কোনো প্রকার ডিসকাউন্ট পাও বাদ দিয়ে দেবে, অর্থাৎ পারচেজ ডিসকাউন্ট বাদ যাবে। এরপরে তুমি পেয়ে যাবা র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজড, অর্থাৎ এই যে তোমার টাকাটি আসবে এই টাকার পণ্য দিয়ে তুমি শুরু করবে তোমার কাঙ্ক্ষিত পণ্যের উৎপাদনের কাজটি। এখন দেখো বন্ধুরা, এইখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে ধরো তুমি একটি মিষ্টি জাতীয় দ্রব্য তৈরি করার কারখানা অপারেটিং করো বা তুমি কারখানার মালিক। তো তুমি এইখানে ঘি দ্বারা মিষ্টি তৈরি করো,
এবার দেখো বন্ধুরা, ধরো তুমি একসাথে অনেকগুলো ঘি কিনে আনলে মিষ্টি তৈরি করার জন্য। এখন তুমি সেই ঘিগুলোকে অবশ্যই কিন্তু ক্রয় করে আনবে কোনো কন্টেনার বা বক্সে। তো যখন তুমি ওই ঘিটাকে তোমার মিষ্টির জন্য ব্যবহার করবে, তখন কিন্তু ওই ব্যবহারের পূর্বে তোমাকে অবশ্যই ওই বক্স থেকে ঘিটাকে বের করতে হবে। এরপরে ওই যে বক্সগুলি, তুমি কিন্তু ওগুলোকে তোমার কাছে রাখবা না, কারণ ওগুলো কিন্তু তোমার জন্য একটি ওয়াস্ট, বা তোমার জন্য হচ্ছে একটি অপ্রয়োজনীয় দ্রব্য। কিন্তু এমন কোনো ব্যক্তি আছে যার কাছে কিন্তু ওটি প্রয়োজনীয় দ্রব্য, কারণ সে আবার ওই বক্স দিয়েই নতুন কোনো পণ্য তৈরি করবে। তো দেখো বন্ধুরা, ধরো তুমি ওই বক্সগুলিকে বা ওই যে কন্টেনার, তুমি ওইগুলোকে বিক্রি করলে 100 টাকায়। এখন দেখো বন্ধুরা, এই যে টাকাটি, এই টাকাটি কিন্তু তোমার কাঁচামালের খরচকে কিছুটা হলেও কমিয়ে দেবে। যেমন আমরা এখানে যোগ করেছিলাম যানবাহনের খরচকে, তদ্রূপ আমরা এখানে বাদ দিব যদি থাকে প্রশ্নমতে দেয়া সেল অফ ওয়াস্ট, অর্থাৎ অবশিষ্ট বা ভগ্নাংশ হতে বিকৃত আয়, বা ভগ্নাংশ বা ভগ্নাবশেষ বিক্রয় থেকে আয়। এবার দেখো বন্ধুরা, এখান থেকে আমরা বাদ দিব ক্লোজিং র মেটেরিয়াল, অর্থাৎ যতটা কাঁচামাল আমার ব্যবহৃত হয়নি। ধরো আমরা এখানে তৈরি করব 1000 পিস মিষ্টি, কিন্তু আমার কাছে যে কাঁচামাল আছে সেই কাঁচামাল দিয়ে তৈরি করা যাবে 1200 পিস মিষ্টি। তো আমরা এই কিন্তু 200 পিস মিষ্টির কাঁচামালটিকে ইউজ করব না। তো এটি হচ্ছে আমার ক্লোজিং স্টক, এটি আমি বাদ দিয়ে দেবো, কারণ এটি আমি পরবর্তী প্রোডাকশনে ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, যখন আমি বাদ দিব ক্লোজিং র মেটেরিয়াল আর বাদ দিব সেল অফ ওয়াস্ট, অর্থাৎ কোনো পণ্য তৈরি করার পূর্বে ওই পণ্য থেকে বা ওই পণ্যের ভগ্নাবশেষ থেকে যদি কোনো আয় করা যায়, তবে আমি সেটি বাদ দিব। তাহলে আমি পেয়ে যাব র মেটেরিয়াল ফর ইউজড বা কনজিউমড, অর্থাৎ অ্যাকচুয়ালি বা বাস্তবে বা প্রকৃতপক্ষে কাঁচামাল ব্যবহারের ফলে যে ব্যয়টি হয়েছে, এটি হচ্ছে আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল। আমি এর সঙ্গে যোগ করব ডিরেক্ট লেবার, লিখলাম ডিরেক্ট লেবার। এখানে হতে পারে প্রোডাক্টিভ ওয়েজেস, প্রোগ্রেস ওয়েজেস ইত্যাদি যোগ করলাম। আমি এর সঙ্গে যোগ করব আদার এক্সপেন্স, যেগুলো ডিরেক্ট, লিখলাম ডিরেক্ট আদার এক্সপেন্স। হতে পারে চার্জেবল এক্সপেন্স, হতে পারে চেঞ্জেবল এক্সপেন্স, যোগ করলাম। আমি যখন ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ডিরেক্ট এক্সপেন্স যোগ করব, আমি পেয়ে যাব আমার প্রতিষ্ঠানের প্রধান ব্যয় বা মুখ্য ব্যয়টি। আমি লিখলাম প্রাইম কস্ট। এখন দেখো বন্ধুরা, এই যে ম্যাটেরিয়াল, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওপেনিং স্টক হয় আর ক্লোজিং স্টক হয়, কিন্তু এই যে লেবার, শ্রম এবং এই যে আদার এক্সপেন্স, এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ওপেনিং বা ক্লোজিং স্টক হয় না। তুমি চাইলে কিন্তু শ্রমকে ওপেনিং স্টক বা ক্লোজিং স্টক আকারে রাখতে পারবে না। তো এই জন্য কাঁচামাল বা র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে থাকে ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স, সেহেতু এই যে র ম্যাটেরিয়ালের ব্যালেন্সটি এটি একটু বড় হবে এই লেবার এবং ডাইরেক্ট এক্সপেন্সের থেকে। এখন আমি পেয়ে গেলাম আমার যাবতীয় ডাইরেক্ট খরচ। আমি এখন দেখব ইনডাইরেক্ট খরচ। আমি বলেছিলাম এইখানে 3টি লেভেলে খরচ হয়, একটি হচ্ছে ফ্যাক্টরিতে, একটি হচ্ছে অফিসে, আরেকটি হচ্ছে শোরুমে। আমি লিখলাম ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো দেখো বন্ধুরা, এইখানে আসবে যাবতীয় ফ্যাক্টরির সঙ্গে সম্পর্কযুক্ত খরচ। হতে পারে ফ্যাক্টরির রেন্ট, তারপরে কয়েল, গ্যাস, গ্রিস ইত্যাদি তেলের খরচ, তারপর হতে পারে ফোরম্যানের খরচ বা ফ্যাক্টরিতে যে গার্ড থাকে গার্ডের বেতন, হতে পারে ফ্যাক্টরি লাইটিং খরচ, হতে পারে ফ্যাক্টরির মেশিনের ডেপ্রিসিয়েশন, হতে পারে ফ্যাক্টরির সুপারভাইজারের বেতন, এছাড়া হতে পারে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল যা প্রয়োজন ফ্যাক্টরিতে, এগুলো সব যোগ হবে। এখন দেখো বন্ধুরা, এখান থেকে বাদ যাবে সেল অফ স্ক্র্যাপ বা স্পয়েলড। এখন প্রশ্ন হচ্ছে যে এই সেল অফ স্ক্র্যাপ আবার কি? দেখো বন্ধুরা, আমি বলেছিলাম এইখানে ঘি দ্বারা মিষ্টি তৈরির কারখানার কথা। এখন দেখো বন্ধুরা, আমি তো ওখানে বিক্রয় করেছিলাম ওই ঘিয়ের কন্টেনার। এখন দেখো বন্ধুরা, ধরো আমি ওই ঘি দ্বারা মিষ্টি তৈরি করতে শুরু করলাম। এখন হতে পারে মিষ্টি তৈরি করার পর কিছু কিন্তু ঘি থেকে যায় অবশিষ্ট রূপে, অর্থাৎ যা আমার প্রয়োজন নেই। এখন দেখো বন্ধুরা, ওই যে অবশিষ্ট ঘিয়ের অংশ,
তুমি কিন্তু চাইলে ওইগুলি বিক্রয় করেও কিছু টাকা পেতে পারো। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু একটি পার্থক্য আছে। এটি হচ্ছে সেল আপ ওয়াস্ট আর এটি হচ্ছে সেল আপ স্ক্র্যাপ। এখন দেখো বন্ধুরা, কোনো পণ্য তৈরি করার পূর্বেই ওই পণ্যের কাঁচামাল থেকে যে টাকাটি পাওয়া যাবে, অর্থাৎ ওই যে ঘিটি আমি কেবলমাত্র পণ্য তৈরি করা শুরু করব, তো শুরু করার সময় আমি ওই ঘিয়ের বক্স বা কন্টেনারগুলো বিক্রয় করে যে টাকাটি পাবো সেটি হচ্ছে সেল আপ ওয়াস্ট। আমি কিন্তু এখন পর্যন্ত প্রোডাকশন শুরু করিনি বা উৎপাদন শুরু করিনি। এখন আমি যখন উৎপাদন শুরু করব, করার পরে উৎপাদন চলাকালীন অবস্থায় হতে পারে কিছু ঘিয়ের অংশ অবশিষ্ট রয়ে গেল, ওই যে অবশিষ্ট অংশ ওইগুলি কিন্তু বিক্রয় করে কিছু টাকা পাওয়া যেতে পারে বা করা যেতে পারে রিকভার, তো সেটি হচ্ছে সেল আপ স্ক্র্যাপ। আর যেহেতু এই যে অবশিষ্ট অংশ এটি কিন্তু অবশ্যই পাওয়া যাবে ফ্যাক্টরিতেই, কারখানায় যেখানে ওই মিষ্টি তৈরি হবে, তো সেটি বাদ যাবে কারণ সেখান থেকে কিছু টাকা আসতে পারে, আমি বাদ দিলাম। তো বাদ দেওয়ার পরে আমি পেয়ে যাব ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। তুমি যা বলো সব কিন্তু একই নাম। এবার দেখো বন্ধুরা, একটি প্রতিষ্ঠানে কারখানায় কিন্তু কিছু পণ্য থাকতে পারে যা হাফ ফিনিশড, অর্থাৎ যা সম্পূর্ণ হয়নি বা সম্পূর্ণরূপে তৈরি হয়নি কিন্তু রয়েছে অপূর্ণ অবস্থায়। তো হতে পারে যে ওইগুলো আর গত বছরে পণ্য তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়নি, হতে পারে সেগুলো বিগত প্রোডাকশনের সময় ব্যবহৃত হয়নি, সেগুলো আছে অপূর্ণ অবস্থায়। এখন দেখো বন্ধুরা, ওই যে অপূর্ণ অবস্থায় তৈরিকৃত পণ্য সেটি কিন্তু আমি এবার ফেলে দেব না, আমি অবশ্যই সেটিকে যোগ করে দিব এইখানে, কারণ সেটি কিন্তু আমার এই বছরের পণ্যকে বৃদ্ধি করবে। অর্থাৎ যদি থাকে প্রশ্নবাদ দেয়া ওপেনিং ওয়ার্কিং প্রসেস, অর্থাৎ অপূর্ণ কোনো পণ্য যা আমার বিগত উৎপাদনে ব্যবহৃত হয়নি, আমি সেটিকে যোগ করে দিব। এবারে যদি এই উৎপাদনের সময়, এই প্রোডাকশনের সময় কোনো প্রকার থাকে অপূর্ণ বা অসমাপ্ত পণ্য, সেটি কিন্তু আমি বাদ দিয়ে দেব, যা আমার প্রয়োজন নেই বা যা আমার এবারে বাজেটে নেই, তো আমি এটি বাদ দিব। অর্থাৎ যদি থাকে প্রশ্নপত্রে দেয়া ওপেনিং ওয়ার্কিং প্রসেস, আমি এটি যোগ করব, আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বা এন্ডিং ওয়ার্কিং প্রসেস আমি বাদ দিয়ে দেব। তাহলে আমি পেয়ে যাব কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। এখন দেখো বন্ধুরা, হতে পারে প্রতিষ্ঠানে কিছু পরিপূর্ণ পণ্য তৈরি করা ছিল যা বিগত বছর বা বিগত প্রোডাকশনের সময় বিক্রয় হয়নি। এখন তোমার যে পণ্যগুলো বিগত উৎপাদনের সময় তুমি বিক্রয় করতে পারোনি বা তুমি যে পণ্যগুলো তৈরি করেছিলে বিগত প্রোডাকশনে, তুমি সেগুলো বিক্রয় করতে পারোনি, তোমার এখন প্রতিষ্ঠানে সেগুলো আছে মজুদ আকারে। এখন তুমি কিন্তু সেগুলো কখনোই ফেলে দিবা না, তুমি কিন্তু এবারে সেগুলোকে অন্তর্ভুক্ত করে দেবা এবারে তৈরিকৃত পণ্যের সঙ্গে বিক্রয়ের জন্য। অর্থাৎ দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে দেয়া থাকে ওপেনিং ফিনিশ গুডস, অর্থাৎ বিগত উৎপাদনের কোনো তৈরিকৃত পণ্য যা আমার বিগত বছর বা বিগত উৎপাদনের সময় বিক্রয় হয়নি, অবিকৃত অবস্থায় আছে, সেগুলো আমি এবার যোগ করে দেব এবারে বিক্রয়ের জন্য। তাহলে আমি পেয়ে যাব গুডস অ্যাভেলেবল ফর সেল, অর্থাৎ এই বছরে আমি কত টাকার পণ্য বিক্রয় করতে পারি। এখন দেখো বন্ধুরা, এমনও হতে পারে যে এই বছরেও কিছু পণ্য রয়ে গেছে যা আমি বিক্রয় করতে পারিনি, তো আমি কিন্তু সেগুলো বাদ দিয়ে দেব। আমি লিখলাম মাইনাস ক্লোজিং ফিনিশ গুড। দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমার অপূর্ণ পণ্য বা অসমাপ্ত পণ্য যা সম্পূর্ণরূপে পণ্যে রূপান্তরিত হয়নি, আর এটি হচ্ছে আমার সম্পূর্ণ পণ্য যা সম্পূর্ণরূপে পণ্যে রূপান্তর হয়েছে। লিখলাম মাইনাস ক্লোজিং ফিনিশ গুড, বাদ দিলাম। আমি তাহলে পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়, অ্যাকচুয়ালি এই পণ্যটি তৈরি করার জন্য কত টাকা ব্যয় হয়েছে। প্রায়শই প্রশ্নপত্রে এটি বের করতে বলে। এখন আমি দেখব আমার অফিসের যাবতীয় খরচ, আমি যোগ করব অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। এর মধ্যে আছে অফিসের রেন্ট, অফিসের ম্যানেজারের স্যালারি, অফিসের লাইটিং খরচ, তারপরে অফিসের ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন, অফিসের ল্যান্ডের ট্যাক্স ইত্যাদি, বা অফিসে কোনো গার্ডের চার্জ ইত্যাদি, অর্থাৎ সেই সব এন্ট্রি যা সম্পর্কযুক্ত অফিসের সঙ্গে। আমি এর সঙ্গে যোগ করব
সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, অর্থাৎ শোরুম বা বিক্রয় করার জন্য যাবতীয় খরচগুলো। এর মধ্যে হতে পারে কমিশন অর্থাৎ বিক্রয়কর্মীর কমিশন, তারপরে ক্যারিজ আউটওয়ার্ড অর্থাৎ বহি পরিবহন। দেখো বন্ধুরা, এইখানে আসলো ক্যারিজ ইনওয়ার্ড অর্থাৎ আন্তঃপরিবহন, সেই খরচটি যা প্রয়োজন হয়েছিল আমার ওই পণ্যটিকে বা ওই কাঁচামালটিকে আমার প্রতিষ্ঠানে আনার জন্য। আর এটি হচ্ছে ক্যারিজ আউটওয়ার্ড অর্থাৎ সেই খরচটি যা আমি আমার বিক্রিত পণ্য আমার ক্রেতার নিকট পৌঁছানোর জন্য ব্যবহার করব। এবারে এছাড়াও এখানে আসতে পারে বিজ্ঞাপন খরচ, অ্যাডভার্টাইজমেন্ট, এছাড়াও আসতে পারে ব্যাড ডেটস ইত্যাদি। দেখো বন্ধুরা, এছাড়াও এখানে আসতে পারে ট্রাভেলিং এক্সপেন্স, ভ্রমণ খরচ, আসতে পারে সেলসম্যান কমিশন, স্যালারি ইত্যাদি, অর্থাৎ সেই সকল খরচ যা সম্পর্কযুক্ত সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর সঙ্গে। তো আমি এখানে নিলাম ফ্যাক্টরি ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড এবং নিলাম সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তো আমি পেয়ে গেলাম টোটাল কস্ট বা কস্ট অফ সেলস, আমার মোট ব্যয়। আমি যখনই এই টোটাল কস্টের সঙ্গে যোগ করে দিব প্রফিট, আমি পেয়ে যাব সেলস। তো বন্ধুরা, এই যে প্রফিট, এটি বের করার নিয়ম দুইটি আছে। যদি প্রশ্নপত্রে বলা হয় যে প্রফিট অন কস্ট, ব্যয়ের উপরে তোমাকে প্রফিট ধার্য করতে হবে, তখন তুমি এখানে এই যে আসবে টোটাল কস্ট, তুমি এর উপরে সরাসরি পার্সেন্টেজ ধার্য করবা। আর যদি বলা হয় প্রফিট অন সেলস, তোমাকে সেক্ষেত্রে কিন্তু এর উপরে ধার্য করলে হবে না, তোমাকে সেক্ষেত্রে বিক্রয়ের উপর ধার্য করতে হবে। আর যেহেতু প্রশ্নপত্রে বিক্রয় দেয়া থাকে না, সেহেতু তোমাকে এখানে আরেকটি টেকনিক ইউজ করতে হবে, যা আমি দেখাবো পরবর্তী ক্লাসগুলিতে। তো তোমরা যারা আমার ক্লাস 2, 3, 4, 5 এই 4টে ক্লাস ফলো করবা, তারা অবশ্যই সেটি পেয়ে যাবা কোনো একটি ক্লাসের মধ্যে। এবার দেখো বন্ধুরা, আমি পেয়ে যাব সেলস বা বিক্রয় মূল্য। অথবা এমনও হতে পারে যে প্রশ্নপত্রে দেয়া থাকতে পারে সেলসের মোট টাকা, আর তুমি বের করেছো টোটাল কস্ট, আর যখনই তুমি এই বিক্রয় থেকে বাদ দিবে মোট ব্যয়, তখন তুমি পেয়ে যাবা প্রফিটের পরিমাণ বা লসের পরিমাণ। তো বন্ধুরা, এই হচ্ছে আমার কস্ট শিট স্টেটমেন্ট। এটি কিন্তু এই অধ্যায়ের মূল ভিত্তি স্বরূপ, কারণ যাবতীয় সকল প্রশ্নের অ্যান্সার কিন্তু করা যায় এখান থেকেই। এখান থেকে হতে পারে যে কোনো একটি ফিগার মিসিং রয়েছে, দেয়া নেই, হতে পারে দেয়া নেই। তো তোমাকে সেক্ষেত্রে একটু বিচার করতে হবে যে এর পূর্বে কোন এন্ট্রি ছিল আর পরে কোন এন্ট্রি আছে। তো এইখানে যোগ করবো না বিয়োগ করবো, এভাবে তোমাকে বের করতে হবে, যা আমি কোনো একটি অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিব। আজকে আমার ক্লাসের অলরেডি অনেকটাই হয়ে গেছে ডিউরেশন। তো বন্ধুরা, আমরা এখন দেখব নেক্সট দুটি পার্ট, একটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আরেকটি হচ্ছে টেন্ডার শিট। তো এখন দেখো, যদি প্রশ্নপত্রে আসে ইনকাম স্টেটমেন্ট করতে বলা হয়, তখন তুমি প্রথমে নিবা সেলস, অর্থাৎ আমি ওখানে বের করেছিলাম একদম লাস্টে সেলস, কিন্তু এখন আমি প্রথমে নিব সেলস। আমি এখান থেকে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড, তাহলে আমি পেয়ে যাব গ্রোস প্রফিট। আমি যখনই এই যে গ্রোস প্রফিট এখান থেকে বাদ দিব অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড এবং বাদ দিব সেলিং ওভারহেড, আমি পেয়ে যাব অপারেটিং ইনকাম। যদি প্রশ্নপত্রে কোনো প্রকার থাকে নন অপারেটিং ইনকাম, আমি সেটি যোগ করব, যেমন হতে পারে ইন্টারেস্ট রিসিপ্ট, হতে পারে কমিশন রিসিপ্ট যোগ করব। যদি প্রশ্নপত্রে থাকে কোনো প্রকার নন অপারেটিং এক্সপেন্স, আমি সেটি বাদ দিব, হতে পারে ইন্টারেস্ট পেইড, ডিভিডেন্ড পেইড, কমিশন পেইড। তারপরে যদি প্রশ্নপত্রে থাকে ট্যাক্স দেয়া, তবে আমি লিখব নেট ইনকাম বিফোর ট্যাক্স, এই টাকাটিকে আমি এখান থেকে বাদ দিব ট্যাক্স পেইড যদি থাকে প্রশ্নপত্রে, তাহলে আমি পেয়ে যাব নেট ইনকাম আফটার ট্যাক্স। এটি হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট। তবে কিছু ক্ষেত্রে এটি চেঞ্জও হতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে এখানে নতুন কিছু এন্ট্রিও আসতে পারে, তবে সেটি খুবই রেয়ার। এখন যদি বলা হয় যে টেন্ডার শিট করো, এখন প্রশ্ন হচ্ছে যে টেন্ডার শিট কি বা এস্টিমেটেড কস্ট শিট। দেখো বন্ধুরা, টেন্ডার শিট অর্থাৎ ভবিষ্যতের কোনো প্রকার পণ্য উৎপাদন বা কোনো প্রকার সার্ভিস দেওয়ার জন্য তোমাকে এখন বর্তমানে একটি কস্ট শিট করতে হবে। এখন দেখো বন্ধুরা, এক্ষেত্রে তোমাকে অবশ্যই বর্তমানের একটি পণ্য উৎপাদনের খরচের বিবরণী দেওয়া থাকবে। তোমাকে বর্তমান খরচের বিবরণী দ্বারা তোমাকে নির্ণয় করতে হবে কস্ট শিট স্টেটমেন্ট, এবং বের করার পরে তোমাকে বলা হবে যে আগামীতে যদি একটি পণ্য তৈরি করতে এত টাকা হয় ম্যাটেরিয়াল কস্ট,
এত টাকা হয় লেবার কস্ট এবং এত টাকা হয় ডিরেক্ট এক্সপেন্স কস্ট, তবে তোমার ওইখানে কত টাকা প্রফিট বা নেট ইনকাম বা সেলস হবে। এখন দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে করতে বলা হয় টেন্ডার শিট, তবে কিন্তু কখনোই তোমাকে সেখানে ফ্যাক্টরি কস্ট, অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কস্ট এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট দেয়া থাকবে না। তো এই ক্ষেত্রে তোমাকে 3টি পার্সেন্টেজ বের করতে হবে। তো এই যে পার্সেন্টেজ 3টি, এটি বের করতে হবে তোমাকে পূর্বে তুমি যে করেছিলে কস্ট শিট সেটি অনুসারে। তুমি প্রথমেই বের করবা পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড অন ওয়েজেস, অর্থাৎ আমাকে এই যে আছে ওয়েজেস এর উপর ধার্য করে বের করতে হবে ফ্যাক্টরি ওভারহেড। সূত্র হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড ভাগ ওয়েজেস গুণ 100, তুমি একটি পার্সেন্টেজ পেয়ে যাবা। এবারে তুমি বের করবা অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড অন ওয়ার্ক কস্ট, অর্থাৎ অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ভাগ ওয়ার্ক কস্ট ইনটু 100, তুমি একটি পার্সেন্টেজ পেয়ে যাবা। এবারে তুমি বের করবা পার্সেন্টেজ অফ সেলিং ওভারহেড অন ওয়ার্ক কস্ট, তুমি ভাগ করবা সেলিং ওভারহেডকে ওয়ার্ক কস্ট দ্বারা আর গুণ দিবা 100, তুমি পেয়ে যাবা সেলিং অ্যান্ড ওভারহেডের একটি পার্সেন্টেজ। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু খুব সহজেই মনে রাখা যায়, অর্থাৎ শুধুমাত্র ফ্যাক্টরির ক্ষেত্রে প্রয়োজন হবে ওয়েজেস আর বাকি সব ক্ষেত্রে দরকার হবে ওয়ার্ক কস্ট। এখন দেখো বন্ধুরা, এই যে টেন্ডার শিট, এক্ষেত্রে কখনো কখনো প্রশ্নপত্রে দেয়া থাকে প্রফিটের একটি রেট। যদি থাকে দেয়া রেটটি, তবে তোমাকে আর প্রফিটের জন্য কোনো প্রকার রেট বের করতে হবে না। কিন্তু যখন দেখবা যে টেন্ডার শিট করার সময় প্রফিটের কোনো রেট বা পার্সেন্টেজ দেয়া নেই, তখন তোমাকে বের করতে হবে পার্সেন্টেজ অফ প্রফিট। তোমাকে এখানে ভাগ করতে হবে প্রফিট ভাগ সেলস বা কস্ট। যদি প্রশ্নপত্রে বলা হয় সেলস, ভাগ দিবা সেলস দ্বারা, যদি বলা হয় কস্ট, ভাগ দিবা কস্ট দ্বারা। বন্ধুরা, প্রশ্নপত্রে দেয়া থাকবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আর হতে পারে থাকতে পারে দেয়া ডাইরেক্ট আদার এক্সপেন্স, অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়াল টাকা, ডাইরেক্ট লেবার বা ডিরেক্ট লেবার বা ডিরেক্ট এক্সপেন্স এবং ডিরেক্ট এক্সপেন্স। তুমি এই তিনটিকে যোগ করবা। অনেক সময় প্রশ্নপত্রে দেয়া থাকে না ডিরেক্ট এক্সপেন্স, তবে তুমি পেয়ে যাবা প্রাইম কস্ট। এরপর তুমি এর সঙ্গে যোগ করবা ফ্যাক্টরি ওভারহেড। এখন দেখো বন্ধুরা, তোমার এইখানে যে আসবে পার্সেন্টেজটি, এবার দেখো বন্ধুরা, এইখানে তোমার যে আসলো 3টি পার্সেন্টেজ, তোমাকে এই পার্সেন্টেজের উপর বেস করে বের করতে হবে ফ্যাক্টরি ওভারহেড, অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তুমি যখন এই 3টি টাকা যোগ করে দিবা এই প্রাইম কস্টের সঙ্গে, তুমি পেয়ে যাবা টোটাল কস্ট। তুমি এর সঙ্গে যোগ করবা প্রফিট, তুমি পেয়ে যাবা সেলস। তো দেখো বন্ধুরা, এই বিষয়ে আমি আগামীতে একটি অঙ্কের সমাধান করে দেখিয়ে দিব, যেখানে আমি অঙ্কটি করব শুধুমাত্র টেন্ডার শিটকে বোঝানোর জন্য। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা আজকের ক্লাসটি মন দিয়ে বুঝতে পেরেছো। আর যদি কোনো শিক্ষার্থী বুঝতে না পারো, তবে অবশ্যই নিঃসংকোচে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে ফেসবুকে একটি গ্রুপ খুলে ফেলেছি। তোমরা যারা এখন পর্যন্ত আমাদের গ্রুপে জয়েন হওনি, তারা খুব শীঘ্রই আমাদের গ্রুপে জয়েন হয়ে নিবা। তোমাদের যাবতীয় স্টাডি বিষয়ক সমস্যা সমাধানের জন্য আমরা তোমাদের পাশে অল টাইম আছি। আর দেখো বন্ধুরা, এরপর চলে আসবে ক্লাস নং 2, 3, 4, 5। তো তোমরা অবশ্যই সেই ক্লাস চারটি দেখবা। যেহেতু এই অধ্যায়টি রয়েছে কস্ট অ্যাকাউন্টিং এও, সেহেতু আমি এই অধ্যায়ের উপর কস্ট অ্যাকাউন্টিং এর বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে দিব। তো সেক্ষেত্রেও কস্ট অ্যাকাউন্টিং এর আমি 4টি অঙ্ক সমাধান করব। তো বন্ধুরা, আগামী ক্লাসগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে বিদায়।